সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় নতুন সরকারের পথ কতটা মসৃণ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পার্টনার অ্যান্ড সলিসিটর ব্যারিস্টার অ্যাট ল, লিঙ্কনস ইন লন্ডন, রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, এবং সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আমরা আলোচনা যাব যে বিষয়টি আমি মাহমুদ হাবিবা আপনাকে দিয়েই শুরু করতে চাই। নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে, নানান নাটকীয়তার পরে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। নতুন সংসদের যাত্রা শুরুটাকে কেমন দেখছেন গণ অভ্যুত্থানের পরে, এবং দীর্ঘদিন একটা নির্বাচন না হওয়া, ভালো নির্বাচন না হওয়া, সেটি নিয়েও সমালোচনা চলে, সে তারপরে কেমন দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন। নিঃসন্দেহে অনুভূতিটা খুবই চমৎকার, কোনো সন্দেহ নাই, কারণ আজকের দিনের জন্য খুব দীর্ঘ একটা পথ পার হয়ে আসতে হয়েছে। 5ই আগস্ট বা 36শে জুলাই তো নয়, এই যুদ্ধটা তো আমাদের জন্য আরও বহু আগের। কাজেই এই দীর্ঘ পথ পরিক্রমার পরে এমন একটা নির্বাচন, যেই নির্বাচনে অন্তত দেশের যেই প্রান্তেই যান মানুষ বলতে পারবে যে হ্যাঁ ভোট দিয়েছি। যারা ইচ্ছুক ছিলেন তারা ভোট দিতে পেরেছেন, যারা ভোট সেন্টারে এসেছেন একেবারে খুব নমিনাল নাম্বার অফ বাত্যয় ছাড়া বা এক্সেপশন ছাড়া মোটামুটিভাবে এই ধরনের একটা নির্বাচন। এবং তার পরবর্তী সময়ে খুব স্বাভাবিকভাবেই এই সরকারটা তো বিশেষ ব্যবস্থার সরকার, বিশেষ অবস্থার সরকার, কাজেই অনেক কিছুই রেগুলার হয়নি, অনেক কিছু যা হওয়ার কথা ছিল সেভাবে না হয়ে আজকে যেটা ফাইনালি হলো সেটা হচ্ছে যে দেশের জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে এবং বিপুল পরিমাণেই তাদের অংশগ্রহণ ছিল। ভোট গ্রহণের হারও কিন্তু খুব খারাপ নয়, অলমোস্ট 60% ভোট আমাদের কাস্ট হয়েছে। সো সেই হিসেবে আলহামদুলিল্লাহ একটা নতুন সরকার যাত্রা শুরু করছে। এটা একই সাথে আগামীর রাস্তা প্রত্যাশা তো করি যে রাস্তাটা চমৎকার হোক, কিন্তু আসলে অত চমৎকার তো হবে না। নিঃসন্দেহে এটা অত্যন্ত চ্যালেঞ্জের এবং আমার ধারণা বন্ধুরতম সময় আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে আরেকটা জটিলতাও আছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, যেটার অসম্ভব বড় দায় আছে। আমরা এটা নিয়ে আলোচনা করব যে মসৃণ থাকবে না কেন। সারা তুষার, এনসিপি যখন গঠন হয় নানান ধরনের নেতিবাচক বক্তব্য ছিল, এই দলটি টিকবে না, গণ অভ্যুত্থানে এটি কোথায় যাবে। সেই চড়াই উতরাই পেরিয়ে আপনারা 6টি আসন নিয়ে সংসদে গিয়েছেন জোটের সঙ্গে, জোট করে জামাতের সঙ্গে। নতুন সংসদটাকে কেমনভাবে বিবেচনা করবেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচকদের আমি শুভেচ্ছা জানাই। আপনার শিরোনাম থেকে বলি যে আপনি বলছেন কতটা মসৃণ। এই যে নতুন সরকার আজকে গঠিত হলো কয়েক ঘন্টা আগে, এই সরকার নিজেই পথটাকে ইতিমধ্যেই কিছুটা অমসৃণ করে ফেলেছে এবং তারা নিজেরাই শপথটা নিয়েছে আইন ভঙ্গ করে, যেটার কোনো দরকার ছিল না। যে আপনি জানেন যে আজকে 2টো শপথ পড়ার কথা, সেখানে নতুন সরকার একটা শপথ নিয়েছে, সংসদ সদস্য পদের শপথ, কিন্তু যেটা সংবিধান সংস্কার পরিষদের শপথ এটা তারা নেয় নাই এবং এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সরাসরি লঙ্ঘন। আমরা এটা নিয়ে আলোচনা করব, গণপরিষদ সংস্কার বিষয়টি নিয়ে। আপনি যদি একটু এনসিপির যাত্রা শুরু হলো সংসদে, ওকে, এনসিপির যাত্রা, হ্যাঁ, এনসিপিকে যখন 3টা মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডারের একটা করা হয়েছিল বিভিন্নভাবে, ওইভাবেই তাকে করা হতো, তখন এটা নিয়ে বিস্তর কথাবার্তা, এই দল থাকবে না, সেই এখানে ওই যে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি সাহেবরা এভাবেই বলতেন। আজকে শামীম পাটোয়ারি সাহেবদের ভোট দেখবেন আপনি, 147টা আসনে তারা কন্টেস্ট করেছে, সম্ভবত 1% ভোট পায় না সারা দেশে, এবং আমরা 30টা আসনে কম্পিট করে 3% ভোট, এবং এখন অফিসিয়ালি বাই ভোট এনসিপি বাংলাদেশের 3rd লার্জেস্ট পার্টি, 3য় বৃহত্তম দল, এবং বিরোধী দল হিসেবেও সে 2য় বৃহত্তম দল, 2য় বৃহত্তম বিরোধী দল। ফলে অবশ্যই এনসিপির এটা একটা, মাত্র যার বয়স এখনও, এই যে এই 28 ফেব্রুয়ারি আমাদের 1 বছর হবে, এই যে 28 ফেব্রুয়ারি আসছে আমাদের 1 বছর হবে, ফলে যার বয়স এখন 1 বছর হয় নাই তার জন্য এটা একটা অত্যন্ত ভালো রেজাল্ট আরও ভালো হতে পারত। বেশ কিছু আসনে আমাদের আরও জয়ের সম্ভাবনা ছিল, সেখানে জোটের কিছু সমন্বয়হীনতা এবং আরও অনেকগুলো বিষয়ের কারণে আমরা সেটা সংখ্যাটা 10-এ যেতে পারতো, সেটা আমরা যাই নাই। বাট স্টিল আমরা বলবো যে 6 জন গেছে, এটা আমাদের জন্য ভালো রেজাল্ট। আপনি দেখবেন যে জামায়াত ইসলামীও কিন্তু যখন ওই বিএনপির সাথে ছিল বা এরকম, তখন এরকম 6-7টা নিয়েই শুরু হতো, এমনকি বিএনপিও বিরোধী দল হয়েছে 7-6টা আসন নিয়ে, এরকম রেকর্ড বাংলাদেশে আছে। সুতরাং এটা একটা খুব ভালো স্টার্ট, এখন আমাদের জন্য ভালো স্টার্ট। কিন্তু এখানে অনেক চ্যালেঞ্জ আছে, আমাদেরকে আমাদের রাজনীতিটা করতে পারতে হবে, এবং বাংলাদেশের মানুষ যেটা চায় যে একটা ডেমোক্রেটিক ক্রিটিসিজম, এখন একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি হয়েছে, সেই ডেমোক্রেটিক স্পেস পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে গঠনমূলকভাবে ব্যবহার করে জনগণের পক্ষে সংস্কার সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সবসময় বিরোধী দলের যেটা কনস্ট্রাকটিভ রোল সেটা প্লে করতে থাকা, এটা এনসিপির হচ্ছে এখন করতে হবে, এবং সেটা আমরা নিঃসন্দেহে আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি, এবং আমরা আশা করব এই ক্ষেত্রে সরকার
যে সরকার আজকে গঠিত হলো, যেহেতু সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আমাদের খুব প্রিয় মানুষ, তো আমরা আশা করব যে সরকার এক্ষেত্রে সহিষ্ণু আচরণ করবে। মানে বিরোধী মতের প্রতি যে এক ধরনের ক্র্যাকডাউন, দলন পীড়ন আমরা দেখে এসেছি, এটা এখন আর দেখতে হবে না। এবং এটাই হচ্ছে আপনার শাসনটাকে সহজ করার মানে উপায়, যে আপনি বিরোধী দলগুলোকে কথা বলতে দেবেন, বিরোধী দলগুলোকে তাদের রাজনীতি করতে দেবেন। কিন্তু যদি ইফ ইউ গো হার্ড, তাহলে কিন্তু আপনার জন্য এটা স্পেস সংকুচিত হবে, সমালোচনা হতে থাকবে, এবং সেটা আমরা অতীতে দেখেছি কী কী জিনিস হয়। তো সেটা আমি আশা করবো যে সরকার এই ক্ষেত্রে বিরোধী মতকে যথেষ্ট পরিমাণ স্পেস দেবে, আর বিরোধী দল স্পেস না পেলেও বিরোধী দলকে স্পেস করে নিতে হবে, এটাই নিয়ম। ফলে সেই রাজনীতিটা আমরা বিরোধী দলের যে রাজনীতি, গণতান্ত্রিক বিরোধী দলের যে রাজনীতি, আপনি জানেন কানাঘুষা শোনা যায় যে আমাদেরকে মন্ত্রণালয়ে কিংবা এই মন্ত্রী পরিষদে যোগ দেওয়ারও কিন্তু প্রস্তাব ছিল। আমরা বিরোধী দলের রাজনীতি করাটাকেই বেছে নিয়েছি এবং আমরা মনে করি আগামী 5 বছর আমরা এটা করতে বিরোধী দলের রাজনীতি করবেন। ব্যারিস্টার মাহবুবুর রহমান, নানান চড়াইতে পেরিয়ে নির্বাচন হলো, নির্বাচন নিয়ে নানান ধরনের শঙ্কার কথা বলা হয়েছিল। প্রথমে বলা হচ্ছে নির্বাচন হবে না, তারপর নির্বাচন হলেও সরকার ক্ষমতা দেবেন, এটা ধরনের নানান ধরনের প্রোপাগান্ডা ছিল। সেটি পেরিয়ে একটি নতুন সরকার গঠন হলো, তার মধ্যে দিয়ে আমরা নির্বাচনে দেখলাম একটি যেটি আওয়ামী লীগের সাথে সবসময় ছিল জাতীয় পার্টি, মোটা দাগে বলা যায় তার রাজনৈতিক মৃত্যু হয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে। এই নির্বাচনটা আসলে কিভাবে বিশ্লেষণ করবেন, একই সঙ্গে নতুন সংসদ? যে মূলত নতুন সংসদ দিয়ে আমি যদি শুরু করি এবং রাজনীতিকে যদি আমি পিছন থেকে দেখি, যে এই সংসদটি আসলে একটা, আপনি বলতে পারেন যে এটা বিএনপি চেয়ারপারসন যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তারেক রহমান, তার নেতৃত্বে একটা ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে। এটা দুইভাবে দেখা যায়, একটা হচ্ছে রাজনৈতিক দিক থেকে, একটা রাষ্ট্রের পরিস্থিতির দিক থেকে। এই রাষ্ট্র ব্যবস্থা বা বাংলাদেশ, আপনি দেখবেন যে 2001 সালের পরে এটা মিনিংফুল ইলেকশন কিন্তু এখন হলো। কেউ 2008-এর ইলেকশনটাকে মিনিংফুল বলতে চায়, কিন্তু সেখানেও অনেক মেকানিজম ছিল। তো সেই যে মিনিংফুল ইলেকশন বা মানুষের যে পার্টিসিপেশনের পরে এরকমের একটা নতুন সরকার ব্যবস্থা তৈরি হলো, এবং সেখানে ডেফিনেটলি জাতীয় পার্টি বা আওয়ামী লীগের যে প্রশ্ন, সেটা তাদের মৃত্যু হওয়ার প্রেক্ষাপটটা তো আসলে 5 আগস্টে তৈরি হয়েছে। 5 আগস্ট তৈরি হয়েছে, কিন্তু তারা নিজেরাই সেটা তৈরি করেছে দীর্ঘ সময় মানুষকে ভোট দিতে না দেয়া, অথবা মানুষের যে কোনোভাবেই কোনো অধিকার, গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ণ করার কারণে। যেটা আপনার সারওয়ার তুষার বলছিলেন যে সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, তো আমার মনে হচ্ছিল, আমি এই কথাটা খুব ফিল করছিলাম আজকে শপথের সময়, যখন শপথ নিচ্ছিলেন সবাই, যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীদের দেখেছি যে বলছে গুলি করো, অথবা কেন একটা লাশ পড়লো, 3টা লাশ পড়লো না, অথবা আন্দোলনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছে যে গুলি করলে যেই লাশটা পরে আরেকটা মানুষ সামনে চলে আসে। তো আমার কাছে মনে হয় যে সালাউদ্দিন ভাই নিজে কিন্তু গুম ছিলেন অনেক বছর, মানে তাকে গুম করা হয়েছিল, তাকে বাংলাদেশের গুম রাখার পরে আবার অন্য দেশে নিয়ে, ভারতে নিয়ে ফেলানো হয়েছিল। তবে উনি জানেন যে আসলে মানুষকে গুম করা অথবা গুলি করার যে ব্যথাটা কতটুকু, এবং তার সহকর্মী আপনি জানেন যে ইলিয়াস আলী, তিনি আর ফেরত আসেননি। তো আমার মনে হয় যে বিরোধী দলে যারা থাকবেন বা বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা আসলে বাংলাদেশে সেই যে আওয়ামী ফেসিজম, এটা হয়তো আর কখনো দেখবেন না, এটা আমার আশা। এবং সালাউদ্দিন ভাই যেহেতু নিজেই একজন নিপীড়িত নির্যাতিত মানুষ, এবং তার নিজে চিন্তাই করেন যে যখন কাউকে গুম করা হবে তখন উনি নিজেই হয়তো ঘুমাতে পারবেন না, কারণ উনি জানেন যে একজন মানুষকে গুম করা হলে কি সমস্যা হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা ভালো যাত্রা হবে বাংলাদেশের মানুষের, এবং একই সাথে সরকার এবং বিরোধী দলের। একটা জায়গায় আমাদের চ্যালেঞ্জ আছে, সে চ্যালেঞ্জটা হলো এই, যে দীর্ঘ ফেসিবাদ যখন ছিল, আমাদের যে অর্থনৈতিক, সামাজিক, আমাদের যে আপনার আইনশৃঙ্খলা সব কিছু ভঙ্গুর অবস্থায় ছিল। সেখানে ডক্টর ইউনূস সাহেব হয়তো চেষ্টা করেছেন, যেটা আসলে রাজনৈতিক সরকার ছাড়া খুব ভালোভাবে গড়ে তোলা যায় না। এখন হয়তো সেই জায়গাটায় হাত দিবে নতুন সরকার, এবং সেখানে তারেক রহমান সাহেবের অনেক আপনার প্ল্যান আছে, অথবা তার কিছু প্রতিশ্রুতি আছে, সেগুলো হয়তো তিনি আস্তে আস্তে শুরু করবেন, আমরা আশা করি। আমরা নির্বাচনে দেখলাম যে বাম ধারার যে রাজনীতিগুলো, তারা আসলে ভোটে খুব একটা এগোতে পারেনি, যদিও জোনায়েদ সাকি জোটের উপর ভর করে সংসদে গিয়েছেন, মন্ত্রীও হয়েছেন। বাম রাজনীতির কেন এই দশা বাংলাদেশে? জি না, ধন্যবাদ আপনাকে। নতুন সংসদের যাত্রাটা যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি তাহলে শুরুতে একটু ছোট করে সরকারের যাত্রা, আপনি যে টাইটেলটা করেছেন, নতুন সরকারের পথটা কতটা মসৃণ, একটা তো এটা মনে রাখা দরকার যে আমরা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতেই, আমার বিবেচনায় বিশেষ পরিস্থিতির মধ্যেই আছি, এবং শেষমেশ বলতে আমি ভোটের কথা মিন করছি। আমরা কিন্তু আমাদের দিক থেকে বলার চেষ্টা করেছিলাম যে একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন দরকার। শব্দটা ন্যূনতম আনতে হয়েছিল, কারণ আমরা যে আকাঙ্ক্ষা করেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বরঞ্চ নতুন নতুন সংকটই ডেভেলপ করেছে। মানুষের মধ্যে এরকম ছিল যে প্রথমে এরা আশায় আরেকটা সংকট থেকে, কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন থেকে মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছিল, কিন্তু অচিরেই
এরা এমন কতকগুলো পরিস্থিতি তৈরি করলো যে এর থেকে হাঁপ ছেড়ে বাঁচা দরকার। তার জন্য একটা নির্বাচন জরুরি ছিল, যদিও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে আমরা সেটা যেতে পারিনি, তাহলে নির্বাচনের চেহারা ডিফারেন্ট হতো। তা সেই জায়গা থেকে এসে আমাদের নির্বাচনের পরে মানুষেরও কিছুটা হাঁপ ছেড়ে বাঁচা, কারণ সেটাও আরেকটা বিষয় ছিল, কারণ এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ। তো এইখানে যখন উগ্র ডানপন্থী সাম্প্রদায়িক শক্তির বিশেষ উত্থান মানুষের সামনে আসে, তা সেইটা তো আর একটা ধরনের সংকট তৈরি হয়। তো তার মধ্য দিয়েই যেটা হলো, এটা নিয়ে নানা কোশ্চেন আছে, সেটা আজকে নাইবা আলোচনা করলাম। তা সেই জায়গাটায় মানুষ হয়তো একটু হাঁপ ছেড়ে বাঁচার দিকে গেল, কিন্তু যাওয়ার শুরুতে আমি অন্য আলোচনার তর্ক বিতর্ক বাদ দিলাম। পার্লামেন্টের ডেমোক্রেসি যেহেতু, তাতে সরকারি দল বিরোধী দল মত দ্বিমত থাকবে, বিরোধী দল আমাদের বামদের সাথে অনেকগুলো বেসিক ডিফারেন্স আছে, সেটা থাকবে। কিন্তু প্রথম দিন যে পরিস্থিতির উদ্ভব হলো, সেই পরিস্থিতিটা কিন্তু খুব ভালো চেহারা, আমি পার্লামেন্টের কথা মিন করছি, এটা শো হয়নি। এটা সবাই জানেন, এটা ব্যাখ্যা করার দরকার নেই। তা সুতরাং সেইটা যদি হতো, তাহলে অন্ততপক্ষে পার্লামেন্টের ডেমোক্রেসিতে, বিশেষ করে আমরা তো অসংখ্য বৈঠকগুলো করেছি, তাতে এই কথাটাই বলা হয়েছিল যে কত বেশি এই পার্লামেন্টের ডেমোক্রেসি আফোল্ড করে আমরা আলাপ আলোচনা সময় সুযোগ নিয়ে আগাতে পারি। ইতিমধ্যে দেখবেন সেটার ব্যত্যয়গুলো ঘটে গেছে, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে মন্ত্রিসভা নিয়ে প্রথমে তো অত আলোচনা না করাইটাই উচিত, কারণ একটা টিম ওয়ার্ক করবে ক্ষমতাসীনরা, এবং তারা তাদের সমমনাদেরকে নিয়েও যতটুকু পারে করেছে। কিন্তু এখানে একটা ক্ষত রেখে গেল যে ওই সরকারের, বিগত সরকারের সময় অন্যতম বিতর্কিক ব্যক্তি, যেটা বিএনপি একাধিকবার তার অপসারণের কথা বলেছিল দায়িত্ব নিয়ে, তাদের বড় বড় নেতারা যেটা বলেছিল, এবং আমরাও বলেছি তিনি দেশের স্বার্থবিরোধী পজিশন করেন, সেই খলিলুর রহমান সাহেবকে একটা বড় জায়গায় নিয়োগ দেওয়া একটা সংকট তৈরি করলো। তার মানে শুরুতে কতকগুলো এমন আলোচনা, শুধু বিরোধী দল মানে সংসদের বিরোধী না, অন্যদের মধ্যে কতকগুলো যে সিচুয়েশন তৈরি করলো, তাতে কিন্তু যে শুরুতে যে স্মুথ পজিশনটা, যে মসৃণের যেটা ছিল, সেই জায়গাটা কিন্তু এত সহজ থাকলো না। এটুক বলে আমি থামলাম, কারণ নাহলে আপনি যে প্রশ্ন করেছেন ওর উত্তর দেওয়াটা মন্ত্রিসভা নিয়ে আলোচনা করবো, আমি আরেকবার আসবো আপনার কাছে মন্ত্রিসভা নিয়ে। আচ্ছা, তাহলে ওই প্রশ্নের উত্তর, কারণ না হলে মানুষ হয়তো মনে করবে যে আমি আমারটা এড়িয়ে গেলাম কিনা, তাহলে ওইটা পরে আমাকে বলেন, সময় দেন। এই যে বামরা কেন, একটু বলে দেন ওটা। আচ্ছা, আমি ছোট্ট করে বলি। দেখেন, একটা তো হচ্ছে যে আমি যেহেতু সময় কম, একটা তো ভোটের রাজনীতিতে যে আমরা যে একেবারেই ফেল উপযুক্ত না, এটা বুঝলাম, কিন্তু যে ফলাফলটা যেটা হলো, এইটা তো একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু আমাদের বিবেচনায় বাংলাদেশের শেষমেশ হলো কি, যে আমরা তো আগেই বলেছি ওইটাও যেমন করতে পারিনি, বা মানুষ আমাদেরকে হয়তো এখনও ভাবে নাই যে ওই রকমের যাই, আর ভোটের এত বেশি বাইনারিটা হয়ে গেল, দ্বিদলীয় পজিশনটা হয়ে গেল, যেটা আগেও ছিল অন্য মধ্যে, এক সময় ছিল বিএনপি ওরিয়েন্টেড আর এখন হলো বিএনপি জামাত এবং অন্যরা, এবং জামাতের সাথে অন্যরা যাওয়াতে, এবং ভোটে আমাদের অনেক সমর্থকরা শেষমেশ স্থানীয় পরিবেশ পরিস্থিতি বা মুক্তিযুদ্ধ তার পরিস্থিতি রক্ষা, ডেমোক্রেসির এইরকম একটা জায়গাটা করা, না হলে ভোটের এত খারাপ হওয়ার কথা না। আমরা তো কিছু জায়গায় অন্ততপক্ষে কন্টেস্টিং পজিশনে থাকবো, হয়তো অন্য সময় বলিনি, কিন্তু আমাদের ইন্টারনাল পজিশনে ছিল যে আমরা ওই অর্থে একটা সিট বা দুইটা সিট একটু কিছু সম্ভাবনা ছাড়া অনেকগুলো আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করব। এই আরেকটা ঘটনা বলেই শেষ করি, সেটা হচ্ছে দেখেন, অনেকদিন ভোটের রাজনীতিতে আমরা এই সভার আগেও আলোচনা হচ্ছিল, আমরা দেখি যাদেরকে জনগণের সামনে দৃশ্যমান একটা ভোট ব্যাংক আছে বলে মনে করে, যাদের অর্থবিত্ত নানা কাজ করতে পারে, তাদের সাথে যারা না থেকে একক একটা জায়গায় দাঁড়ানো যে একটা কঠিন, সেই পর্ব যে আমরা অতিক্রম করতে পারিনি, এবারও সেটা প্রমাণিত হলো। এবং আপনি এখানে প্রসঙ্গক্রমে যে একজনের নাম উচ্চারণ করে যে বামের কথা বললেন, আপনাকে একটু বিনয়ের সাথে বলতে চাই, উনি কিন্তু বহু আগে ঘোষণা দিয়ে টক শোতে বলেছে ভাই আমি বাম না, উনি কিন্তু নিজেকেই বাম দাবি করে না, এটা মনে রাখবেন আর কি। যাই হোক, কিন্তু আমি এটুক বলি যে নিশ্চয়ই আমরা এটাকে আমাদের আত্মমূল্যায়ন করব, আমাদের এই কেন এত খারাপ অবস্থা হলো, আর নিশ্চয়ই আমরা আমাদের যে নৈতিক অবস্থান, নীতিগত অবস্থান, সেটা বজায় রেখে আগামীতে যাতে ভোটের রাজনীতিতে আমরাও কি বলবো একটা ফিট আচরণ, আমি কোড অ্যান্ড কোড ফিট জায়গায় যেতে পারি, সেটা করবো, কারণ মানুষ ওইটা আকাঙ্ক্ষা করে। অবশ্যই। জি, মাহমুদ হাবিব, আমি একটু মন্ত্রিসভা নিয়ে আলোচনায় যাই। কেমন হলো মন্ত্রিসভা? 49 সদস্যের মন্ত্রিসভা। আবার আমি যদি বলি আওয়ামী লীগ সরকারের মধ্যে অনেকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো। এই মন্ত্রিসভাটাকে কিভাবে বিবেচনা করবে? এবং যেই প্রশ্নটি সবচেয়ে বেশি বিএনপির দিকে যাচ্ছে সেটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ নিয়ে, কারণ তার পদত্যাগ দাবি করেছিল বিএনপি, তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এর কারণ কি? আমরা যদি তারেক রহমান দেশে আসার আগে একটি কথা বলেছিলেন যে সবকিছু তার উপরে নির্ভর করে না, বিষয়টি এরকম।
দেখুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সারওয়ার তুষারকে ছোট্ট কথায় জবাব দিয়ে আসি যে দেখুন, আইন লঙ্ঘন করে যাত্রা শুরু করেছে এই বাক্য বন্ধের সাথে এটা আলোচনা করব গণপরিষদ সংস্কার নিয়ে। আমি মন্ত্রিসভাটা দেখুন, মন্ত্রিসভা তো আমি খুবই উৎফুল্ল মন্ত্রিসভাটা দেখে, তরুণ এবং প্রবীণের সমন্বয়ে। আর আপনি যে বলেন অনেকজন উপদেষ্টা, না, আমাদের 10 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মর্যাদায়। এটা অনেক এই জন্য নয় যে বিদ্যমান বাংলাদেশের যেই বাস্তবতা, সেই বাস্তবতায় প্রতিটা সেক্টরে যেভাবে কাজ করার প্রয়োজন, এই টিমে আরও অনেক বেশি মানুষ প্রয়োজন, কিন্তু এটাকে কমিয়ে আনা হয়েছে। আপনি যদি খেয়াল করেন, একজন ব্যক্তির উপরে একাধিক দায়িত্বে আছেন, একাধিক মন্ত্রণালয়ের। আমরা চেষ্টা করেছি জটিল, এটা হচ্ছে প্রাথমিক প্ল্যানিং, এটা কেবল সূচনা। এর বাইরে যখন কাজ করা শুরু হবে, মন্ত্রিপরিষদ তো বেসিক্যালি পারফর্ম করবে যেই প্ল্যানিংগুলো আমরা জনগণকে দিয়েছি, আমাদের যেই কমিটমেন্ট তাদের প্রতি, এইগুলো বাস্তবায়ন, এটাই তো প্রধান কাজ তাদের। এবং যতটুকু সম্ভব সুস্থভাবে দেশটাকে চালিয়ে নিয়ে যাওয়া। এই জায়গাটাই আগামীতে যে কতটুকু আমরা একাধিক মন্ত্রণালয় একজনকে দিয়ে কতটুকু জটিলতা কমিয়ে আনা যায়, ওইটার পরীক্ষা আগামী কিছুদিন। আর আপনি যেটা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে, দেখুন, এইটা তো আমাদের সুনির্দিষ্ট বিচার বিবেচনা করেই ডক্টর খলিলুর রহমানকে এখানে নেওয়া হয়েছে। সেখানে অভিযোগ ছিল, নিঃসন্দেহে আমাদেরও ছিল, কম অভিযোগ ছিল না, কিন্তু সেইটার পরেও আরও বহু সময় কিন্তু পার হয়েছে। যে অভিযোগ যেই সময় আমরা করেছি সেখান থেকে বহু সময় পার হয়েছে। আমার তো মনে হয় এখানে অনেকেরই প্রত্যাশিত ব্যক্তি ছিলেন ডক্টর খলিলুর রহমান। এবং বেসিক্যালি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অনেক অভিযোগ আছে নিঃসন্দেহে, কিন্তু নতজানু পররাষ্ট্রনীতির অভিযোগ কিন্তু তাদেরকে দিয়ে করার কোনো সুযোগই ছিল না। ফলে এই জায়গাটাই আমার মনে হয় যে একটা সুযোগ ডক্টর খলিলুর রহমান পেতেই পারেন, এবং আমি এটাকে বরং তারেক রহমানের চমক হিসেবেই দেখি। আপনি যেটা মিন করার চেষ্টা করছেন যে ভূ রাজনীতিতে, তারেক রহমান যখন বলেছিলেন, আবারও বলি, আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী এবং দলের সম্মানিত চেয়ারম্যান, তিনি যখন বলেছিলেন যে তার দেশে আসাটা তার উপরে নির্ভর করে না, তার প্রথম এবং প্রধান কারণ ছিল তার সিকিউরিটি ইস্যু, এবং তার দল কখনোই চায়নি যে প্রয়োজনের আগে, সময়ের আগে তিনি এই ঝুঁকিটা বহন করুন। এটা বহুবার বহু জায়গায় আমরা বলেছি। এই বাংলাদেশে মোটামুটিভাবে জিওপলিটিক্যাল বাস্তবতাকে মেনে নিয়ে কোনো দেশের বর্ষতা স্বীকার না করে এবং কোনো দেশকে গুরুজন না মেনে যদি একটা রাষ্ট্র পরিচালনা করা যায়, সেইটাই কিন্তু যথেষ্ট। কারণ হচ্ছে আপনার সঙ্গে কার্যকর রিলেশনশিপ প্রত্যেকটা দেশেরই রাখতে হবে। আপনার প্রতিবেশীর সাথে যেমন রাখতে হবে, তেমন চায়নার সাথে রাখতে হবে, তেমন ইউএসের সাথে রাখতে হবে, রাশিয়ার সাথে রাখতে হবে আরব দেশগুলোর সাথেও। কাজে এখানে কোনো সুনির্দিষ্ট আমি মনে করি না, যেহেতু আমাদের দলীয় পররাষ্ট্র পলিসিটা খুবই স্ট্রং। আমি পার্সোনালি মনে করি, হয়তো শ্যামা উপাধ্যায়ও আছেন প্রতিমন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষ ডিপ্লোম্যাট, এখন পর্যন্ত আমাদের দলের হয়ে কাজ করছেন। এবং সবচেয়ে বড় কথা যে দলীয় ফোরামে আমার যতটুকু মনে পড়ে যে এটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি, ডক্টর খলিলকে নিয়ে আমরা অনেকবার যখন কথা বলেছি, ওভার দ্য টাইম আমরা এটাও দেখেছি যে এই ভদ্রলোক হি হ্যাজ প্রুভড হিমসেলফ। সো এই জায়গাটাই আমি আসলে খুব একটা আমাদের আর খুব একটা এমন কিছু নাই যেটা নিয়ে আমার মনে হয় যে বিএনপি বিব্রত বোধ করার কারণ আছে কিংবা এরকম কোনো ঝুঁকি বহন করে। এর বাইরে আরেকটা কথা আপনাকে বলি, আমাদের দলের মন্ত্রিসভা সকলের পছন্দ হবে তার তো প্রশ্নই ওঠে না। আপনার 5টা কথা যদি মন্ত্রিসভা নিয়ে নাই বলতে পারলেন বিরোধী দলরা, তাহলে কি মন্ত্রিসভা করলাম আপনি বলেন তো? এ তো তাহলে চৌধুরীর অভিজ্ঞতাও আছে, শামসুবিন চৌধুরীর অভিজ্ঞতা আছে, আরো অনেকের আছে, শুধু শামসুবিন চৌধুরী কেন, আমাদের ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর অভিজ্ঞতা আছে। এইটা তো আমি আই ক্যান পুট মাই ট্রাস্ট অন ইউ বেসড অন ইউর কোয়ালিফিকেশন অ্যান্ড ইউর অ্যাকশন, কিন্তু ওটা আপনি রাখবেন কিনা, ওটা আপহোল্ড করবেন কিনা, দিস ইজ আপ টু ইউ। আর দল হিসেবে দল তার ট্রাস্ট প্লেস করেছে, দল তাকে বিগত দিনগুলোতে তার বেশ কিছু কার্যক্রম আছে যেটা যথেষ্ট ইমপ্রেস হওয়ার মতো। এবং আরও একটা বিষয় আছে, হ্যাঁ, প্রশ্নও আছে, এমন অনেক প্রশ্ন আছে যেগুলো না করলেও পারতেন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটা কি শুধু কেবলমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের এই এক ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে? ওখানে তো পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ ছিলেন, আরও বহু ব্যক্তি ছিলেন, এমন বহু এজেন্ট বহু ঘটনা ঘটেছে যেটা আসলেও স্বাধীন মানুষ হিসেবে আমরা, যেমন আমি নিজে, আমার কথা যদি আপনি বলেন, আমি পোর্ট নিয়ে আমার কিছু কোশ্চেন্স আছে, আমার আরও বেশ কিছু ইস্যু নিয়ে কোশ্চেন আছে, সব কিছু তো ডক্টর খলিলের ঘাড়ে ছেড়ে দেওয়ার এখানে কিছু নাই। এটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আপনাকে বলছিলাম যে এই মন্ত্রিসভার বেস্ট পার্ট হচ্ছে আমরা 24 জন তরুণ কে প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছি, এবং আমরা যে 25 জনকে মূল মন্ত্রী হিসেবে পেয়েছি তারা প্রত্যেকে দক্ষ এবং অভিজ্ঞ এবং অত্যন্ত আমি বলবো যে
ভেরি এফিশিয়েন্ট পিপল। এখন লেট আস সি যে তারা কতটুকু, দেখুন এইটাও তো সত্যি যে চ্যালেঞ্জ, আবারও সেই চ্যালেঞ্জের কথা আসতেই হয়। চ্যালেঞ্জটা এত বড় যে যদি এবারকার মন্ত্রিসভাটা আপনার ভার্সাটাইল না হয় এবং যথেষ্ট মানে আমি কি বলবো ভেরি অ্যাক্টিভ লোকজন না হয়, ভেরি এফিশিয়েন্ট লোকজন না হয়, তাহলে আপনি তো পরিকল্পনা যেটা দিয়েছেন আর আপনি যেটা বাস্তবায়ন করে আনবেন, আর দিন শেষে তো ওই বাস্তবায়ন করতে হবে জনপ্রশাসন দিয়েই আপনার, যেভাবে যান না কেন। এত স্লথ করতে মাথা মোটা প্রশাসন আমাদের, এদেরকে দিয়ে নর্মাল কাজ বের করতেও তো একজনের হিমশিম খেয়ে যাওয়ার কথা। ফলে চেষ্টা করা হয়েছে যে একটা ব্যালেন্সড মন্ত্রিসভা করার। আর আবারও এই কথা বলেই শেষ করি যে কিছু না কিছু নিয়েই যদি কথা না বলতে পারে একটা নতুন গঠিত সরকারের, তাহলে বিরোধী দলও তো একটু হতাশ হবে। কিছুকার কথাবার্তা চলুক। ব্যারিস্টার মাহবুব রহমান, মন্ত্রিসভাটি কিভাবে বিবেচনা করবেন? তরুণ এবং অভিজ্ঞরা রয়েছেন, যদিও যারা অভিজ্ঞ রয়েছেন তাদের আসলে সরকার পরিচালনায় অভিজ্ঞতা খুবই কম। আমরা যদি হাতে কোনো 3-4 জনের বাইরে খুব একটি নেই 25 জনের মধ্যে। আমাদের যে আমলাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেখানে এই নতুন নবীন মন্ত্রীরা আসলে হিমশিম খাবেন কিনা রাষ্ট্র পরিচালনায়, বা তারেক রহমানের যে প্ল্যান বিএনপি চেয়ারম্যানের বা প্রধানমন্ত্রীর, সেই প্ল্যান বাস্তবায়নে গিয়ে তারা আসলে হোঁচট খাবেন কিনা? প্রথমত হচ্ছে যে আপনি বলেছেন যে তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয় হয়েছে। এখানে বাংলাদেশের যদি আমরা রাজনীতিবিদদের দেখি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে রাজনীতির অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনা অথবা বিশেষ বিষয়ে যে এক্সপার্টিস, এটি কিন্তু আমাদের একটা বড় অংশের নেই এখানে। সেটা আবার যদি আমরা দেখি যে 20 বছর পরে যে পার্লামেন্টটা মানে বিএনপি যে ক্ষমতায় আসলো, এখানে বিএনপির নেতৃত্বের বা যারা এমপি নির্বাচিত হয়েছেন, যারা মন্ত্রী হয়েছেন, তাদের ওইরকম কাজ করার সুযোগও ছিল না। এমনকি রাষ্ট্র ব্যবস্থার সাথে, সরকার ব্যবস্থার সাথে তারা কোনোভাবে ছিল না। এমনকি বিরোধী দলেও প্রপারলি কিন্তু ছিলেন না, তারা থাকার সুযোগ হয়নি লং টাইম। তার মানে হচ্ছে কি প্রপার এক্সপিরিয়েন্স কিন্তু একটা বড় অংশ এমপিদের বা মন্ত্রীদের নেই। তো সেই জায়গায় একটা হোঁচট খাবে। আর একটা হলো যে আপনি যদি বলেন যে অপেক্ষাকৃত বিতর্ক মুক্ত মানুষ বেশি এসছে এখানে, হয়তো 2-1 জনের বিষয়ে রাজনৈতিক বিতর্ক আছে, কিন্তু যেহেতু তারা প্রিভিয়াসলি বড় কোনো পদে ছিলেন না, রাষ্ট্র পরিচালনায় ওরকম দায়িত্ব পালন কম করেছেন, 2-1 জন আছে, তাদের বিষয়ে হয়তো আছে, কিন্তু তারা তাদের কোনো দুর্নীতি বা আদার অভিযোগগুলো কম, সেই জায়গায় তারা কিছুটা কনফিডেন্ট থাকবেন। কিন্তু যেই জায়গাটায় সমস্যা হবে সেটা হলো আপনার যেহেতু ওন এক্সপিরিয়েন্স অথবা এক্সপার্টিস নাই, সেখানে যখন আমলারা তাদেরকে যেভাবে ছড়ি ঘুরাবে সেইভাবে হয়তো অনেকে চলার চেষ্টা করবে। এখন সমস্যাটা কোথায় হয়, মনে করেন আমি ল পড়েছি, আমি ব্যারিস্টার, অথবা আমি জার্নালিজম পড়েছি, আমি জার্নালিস্ট। আমাকে যে আপনি যখন একটা আইটির বিষয় বলবেন, তখন আমাকে হয়তো সাধারণ নলেজ থাকবে, কিন্তু তখন আমি যদি ধমক দিয়েও কাজ করি, যিনি এক্সপার্ট তাকে করতে যাই, ওই ধমক আসলে কাজে আসে না। সেই জন্য আমার হয় কি যে ফার্স্ট ওয়ার্ল্ডে যেটা দেখবেন, সেটা হোক ইউএসএ বা ওয়েস্টার্ন কান্ট্রিতে, তারা চেষ্টা করে সবসময় যে যেই বিষয়ে যার এক্সপার্টিস আছে তাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে আসা, ওই মন্ত্রীর দায়িত্ব দেওয়া। তখন হয় কি যে তাদের হয়তো এক্সপার্ট না থাকুক, অন্তত তার পড়াশোনা আছে। কারণ আমাদের সমস্যাটা হচ্ছে আমরা পড়াশোনা হোক অথবা এক্সপার্টিস হোক, এগুলো প্রায়োরিটি কম দেই। আপনি মন্ত্রণালয়গুলো যদি দেখেন, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে এভাবে হয়েছে। দেখা যায় তিনি পড়াশোনা করেছেন হিস্ট্রিতে, তাকে আপনি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, অথবা তাকে দিয়েছেন আপনি আইটি মন্ত্রণালয়, তখন কিন্তু আইটি সম্পর্কে তিনি ভালো বুঝবেন না, এটা বাস্তবতা। তো সেই জায়গাগুলোতে যেটা করার আছে সেটা হচ্ছে, যেহেতু তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে তার একটা প্ল্যান আছে বাংলাদেশ গঠন করার, অথবা বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার, সেই জায়গায় হয়তো এই মন্ত্রীদেরও ট্রেনিং দরকার। যদি এই কথাগুলো হাস্যকর লাগবে যে মন্ত্রী কেন ট্রেনিং নেবেন, আসলে প্রপার ট্রেনিং দরকার এই জন্য, কারণ আপনি যখন ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করতে যাবেন, কিন্তু আপনি পড়াশোনার হয়তো দেখা যাচ্ছে আপনি ডিগ্রি পাস অথবা ইন্টার পাস, তখন আপনি এই জিনিসগুলো বুঝবেন না প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আবার যদি এমন হতো আপনি বিজনেস করেছেন ওই ফিল্ডে, আপনার নলেজ থাকতো, এখানে অনেক গ্যাপ আসবে ট্রুলি। তো এই গ্যাপগুলো হয়তো তারা একটা প্রপার এই যে প্ল্যানের কথা বললাম, একটা প্রপার ট্রেনিং তাদের থাকতে হবে। আর যদি না থাকে, সেটা আসলেই আমাদের খুব কম সময় কিন্তু 5 ইয়ার চলে যাবে। আপনি দেখেন যে আমরা বলি 20 বছর পরে বিএনপি ক্ষমতায় আসছে, 20 বছরও তা খুব কম সময় লাগতেছে, খুব বেশি সময় মনে হচ্ছে না। তো সেই জায়গাগুলোতে কিন্তু খুব বড় ধরনের সমস্যা হতে পারে যদি ওই রকমের প্ল্যান আসলে প্রপারলি না থাকে। আমি আরেকটা জিনিস বলি, আমি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বলছিলাম, যে উনি প্রফেসর আমিনুল ইসলাম, তো উনি মজা করে বলতেন ক্লাসে, যে উনি একজন দার্শনিক, যে আমরা বিমানমন্ত্রী বানাই তাকে যিনি কখনো বিমানে ওঠেনি নাই, কৃষিমন্ত্রী বানাই তাকে যিনি কৃষি মাঠে কখনো যান নাই, কৃষি বিষয়ে কোনো পড়াশোনা করেন নাই। তো এরকমের কিছু ঘটনা এখানেও ঘটেছে। তো সেই জায়গাগুলো যদি তাদেরকে ওন ট্রেনিং দেওয়া হয়, যেটা বিএনপি কিন্তু তাদের নির্বাচনী কার্যক্রমে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে,
এই যে মাত্র 1.5 মাসের যে প্রচারণা, কিন্তু আমাদের হয়তো তাদেরকে অভিজ্ঞতা তো ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে। আমাদের অভিজ্ঞতা তো এটাও রয়েছে, যিনি কৃষিতে পড়ে কৃষিকে একদম দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছেন কৃষি মন্ত্রী হওয়ার পরে, আবার যারা কৃষিতে পড়েনি তারাও মন্ত্রণালয়কে খুব সুন্দরভাবে চালিয়েছেন। যেমন যদি জোট সরকারের উদাহরণ দিই, পরপর দুজন যারা এম কে আনোয়ার এবং জোটের যে মতিউর রহমান নিজামী, দুজনেই ভালো চালিয়েছেন মন্ত্রণালয়। তারপরে আমরা দেখলাম কৃষিবিদ আব্দুর রাজ্জাককে দেওয়া হয়েছিল, তখন তো মন্ত্রণালয়ের দুরবস্থা তৈরি হয়েছে। মতিয়ার চৌধুরী তো কৃষিতে পড়েননি, তিনিও তো ভালো করেছেন। এটা হচ্ছে আপনি কারাপশনের কথা বলবেন এখানে, কারণ কারাপশনটা হচ্ছে এরকমের যে থার্ড ওয়ার্ল্ডে আসলে কারাপশন তো মানে বেশিরভাগ মানুষই কারাপশনে জড়িত ট্রুলি। এখন এখানে আপনি যে এই মন্ত্রীদের ক্ষেত্রেও যারা ফ্রেশার এসছে, আমার আশা থাকবে যে আসলে কেউ যাতে করাপশনের মধ্যে জড়িত না হয়। কারণ করাপশনটা এরকমের যে আরেক রকম যদি বলেন যে আমার একটা প্ল্যান আছে, আমি বাংলাদেশ গড়ে তুলবো, আর যদি এখান থেকে 10 জন মন্ত্রী ভালোভাবে একটু করাপশন করে যেভাবে আমরা উল্লেখ করেছি, তাহলে ওই সরকার কিন্তু ফেল করবে খুব দ্রুত। এই জন্য আশা থাকবে আমার, সেটা হচ্ছে যে আমরা যাতে এই মন্ত্রীদের কাছ থেকে এই যে করাপশনে জড়িত হওয়ার সেটা যাতে না হয়। কারণ করাপশনে জড়িত হলে সেটা যতই এক্সপার্ট থাকেন, আপনি করাপশন করলে তো অটোমেটিক ফেল করবেন এবং আস্থা থাকবে না মানুষের আপনার প্রতি। তো সেই জন্য ডেফিনেটলি এটা সবচেয়ে বড় প্রত্যাশা থাকবে যে যাতে এই মন্ত্রীরা যারা তরুণ, বিশেষ করে আমি যদি বলি যে আমার হলের একজন, আমার সে সামান্য সিনিয়র, উনি আপনার রাজীব হাসান, তিনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, হয়তো তিনি স্বপ্নেও দেখেন না মন্ত্রী হবেন, ট্রুলি আমার সাথে কালকেও দেখা হয়েছে, কিন্তু তিনি মন্ত্রী হয়েছেন। তার উচিত হবে এমন কিছু এক্সাম্পলারি কিছু করা, এবার অন্য সবার ক্ষেত্রেই, যে কোনো করাপশন মুক্ত থাকা। 5 বছর পরে যদি আবার তার কমিটমেন্ট দিতে পারে, ইয়াস আমি কোনো মতো করাপশন করি নাই, তখন জনগণ তাদের কাছে ফিরে আসবে। আর না হয় তারা দেশকে যদি ডুবিয়ে ফেলে করাপশন করে, তাহলে আবার ডক্টর রাজ্জাকের মতো নাম আবার তাদের নাম আসবে। আশা করি যাতে না আসে সেটা। রহিন হোসেন প্রিন্স, কেমন হলো মন্ত্রিসভা? বিজনেসম্যানদের আধিক্য দেখতে পাচ্ছেন কিনা? না, একটা যদি বলেন, আমি জিনিসটাকে একটু, যেহেতু আজকে প্রথম আলোচনা, তো আমি এইভাবে দেখতে চাই যে বিএনপি আমার হিসাবে, এটা তো যেহেতু সংসদীয় গণতন্ত্রের ধারায় চলে, একটা টিম ওয়ার্ক করার জন্যই মন্ত্রিসভাটা করার প্রধান দায়িত্বটা বলে আমার কাছে মনে হয়। এবং এই আলোচনাটা আর একটু এর সাথে মিলাইতে পারি। ধরেন আমাদের ঐক্যমত্যের সময় যখন আলোচনাগুলো করেছি, তাতে কম বেশি সবাই একমত হয়েছি যে অন্ততপক্ষে এখানে একজন ব্যক্তি নির্ভর পার্লামেন্ট বা সরকার চলবে না, একটা যৌথ টিমের মধ্য দিয়ে চলবে। তা সেটা হয়তো বিএনপি এটা মনে করেছে, সেই জন্য করেছে। এখানে হ্যাঁ ঠিকই আমারও মত যে মেলা অভিজ্ঞ আপনি হয়তো পাবেন না, কারণ দীর্ঘ ধারাবাহিকতা অনেকে নাই, সেটা একটা আছে। নতুন পুরনোর কিছু সমন্বয় দেখছি, কিন্তু আমার বিবেচনায় প্রথমে একটা সাধারণ হয়তো অনেকের হিসাব ছিল যে প্রথম দিকে এত বড় না করুক, ছোট একটা টিম নিয়ে কাজ করে কিছু অভিজ্ঞতার ভিত্তিতে করুক। সেইটা তারা তো করলো না, না করে সে পুরনো একটা যে ধারার মধ্যে 60 জনের বহর নিয়ে কিন্তু যাত্রা শুরু করলো, পরের 10 জন সহ হিসাব করলে 50 আর 10, তা 60 জনের বহর। এই তারপরে এখনো মনোক্ষুণ্ণ টন্য, কিন্তু সেইটা দিলে তো হবে না। আপনি প্রথম দিকে বোঝার জন্যে যে ধরেন যদি একটা ছোট টিম বা অভিজ্ঞ এর মিলে একটা করলে, তাহলে অন্যদের মধ্যে কিন্তু যে আশা জাগ্রত থাকলেও বুঝতো যে না, মেবি এবার একটা নিউ স্টার্ট। কিন্তু আমার বিবেচনা এটা শোডাউনটা হলো যে পুরনো ধারাবাহিকতা। এই ধারাবাহিকতায় হলে তাহলে যেটা হয় সেটা একটু মনে রাখতে হবে, তাহলে মানুষের সামনে যে নতুন কিছু জায়গা, আমি ওই দৃষ্টিভঙ্গিতে বলছি, সেইটা কিন্তু হলো না। এই একটা। দ্বিতীয়ত হচ্ছে এটা মনে রাখতে হবে, এদের এই আমাদের এই নতুন যারা, বা যে আমি সরকারের কথা বলছি, অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে, কারণ আমরা তো একটা দুরবস্থার মধ্যে আছি। এই দুরবস্থাকে উত্তরণ তো একটা সহজসাধ্য ব্যাপার না। দেখেন, আমি আজকে থেকে বলছি যে প্রথম যে কাজটা, আমরা আগে যে একটা ভয়ের রাজত্বের মধ্যে ছিলাম, তার থেকে উত্তরণ করে কিন্তু ভয়ের রাজত্ব ধ্বংস করতে পারিনি, বরঞ্চ মবের রাজত্বের মধ্যে ছিলাম, মামলা রাজত্বের মধ্যে। এটা জানি, দেখলাম মাজদার হোসেন সাহেব গতকাল না কবে যে অন এয়ারে যে কথাগুলো উনি বললেন যে বিচার বিভাগ কী হয়, একটু থতমতো খেয়ে গেলাম। তো আমরা জানতাম না, তিনি তো বিচারপতি ছিলেন, আইন সংস্কার কমিটিরও ছিলেন। তার মানে এইরকম একটা দুরবস্থার মধ্য থেকে মানে এটাকে নিয়ে আসার ক্ষেত্রে ব্যক্তির তো একটা ভূমিকা থাকবে। এই যে উনি ওনারা যেটা বলছে খুবই কারেক্টলি অ্যাড্রেস করেছেন, তার যোগ্যতা গড়ে তুলতে হবে, সময় লাগবে, সেইটার সাথে একটা টিমওয়ার্কগতভাবে কাজ করবে, সেইটা তো আমরা অন্তত দেখতে চাই। আর একটু চোখের সামনে পড়ে, আমি সেটা নিয়ে আলোচনা করছি না, কারণ এই যে যারা হয়েছে তার 2-4 জন ছাড়া তো সবাইকেই চিনি, মানে হয়তো তারা দূরে অন্য জায়গায় বলে ব্যক্তিগতভাবে আমি চিনি না, সবাইকে চিনি, কম বেশি জানি। দায়িত্ব বন্টন মেবি ওই যে উনি বললেন বিএনপি নেত্রী যে পুনর্বন্টন করবে, তা সেইটা আমরা দেখার অপেক্ষায় থাকি। কিন্তু ওইটা ব্যাখ্যায় যাচ্ছে না যে ক্ষতটা তৈরি করলেন, যার বিরুদ্ধে আমাদের করিডোর দেওয়ার অগ্রণী ভূমিকার অভিযোগ। এখন
থামলেও কিন্তু থামে নাই, কারণ ভূ রাজনৈতিক কারণে বন্দরের প্রশ্ন রয়ে গেছে। আপনার মনে দেখেন ইউএস এর সাথে যে শুল্ক চুক্তি শেষে করলেন, আমি জানি না কোন ইকোনমিস্ট, আমাদের কথা বাদ দেন, এটাকে পজিটিভ দেখেছে, বরঞ্চ এখন তো দেখছি কোথায়। এমনকি মনে আছে গাজায় শান্তি রক্ষিতে আমাদের অংশগ্রহণের ব্যাপারে যার উদ্যোগী ভূমিকা ছিল, তখন কিন্তু বলা যায় কিছু বিচ্ছিন্ন কয়েকটা ছোট ছাড়া সবাই মিলে আমরা এই সমালোচনাগুলো করেছি। তাইলে কোন অলৌকিক কারণে তিনি আর কোনো অল্টারনেট ভাবা গেল না? তাহলে আপনি এইটা তো একটা বড় সংকটের মধ্যে, আবার যদি মনে করেন উনি তার ডোমিনেশনটার প্রধান থাকবে, তাহলে তো আপনি পুরো জিনিসটাকে অন্য জায়গায় নিয়ে যাবে। কারণ এটা মনে রাখতে হবে যে এখানে মার্কিন রাষ্ট্রদূত যিনি এসেছেন, এটা তো জানা জিনিস, তিনি আসার আগে ওইখানে কী ওত করে এসেছেন যে এই অঞ্চলে প্রভাব বিস্তারে যে কাজটা করবেন। তাইলে এখানে যে কি সবার আগে বাংলাদেশ, তার যে জায়গাটা, তা আমি বলছি এইটার বাইরে যেতে পারবে না, মনে রাখেন। তাহলে সেই যে টানাপোড়েন, সেই ক্ষেত্রে তো একটা সংকটের মধ্যে চলে গেল। তা আমি স্টারটাকে এই অনুযায়ী, আমি জানি না যে এইটা প্রথম না করলেই বোধহয় আরও ভালোভাবে কাজটা করা যেত, কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে এবং আমাদের দিক থেকে প্রত্যাশা থাকবে। আমি এই পজিটিভ প্রত্যাশা করতে চাই যে তাদের কাছ থেকে ধরেন আমাদের তো ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স সত্ত্বেও যে ন্যূনতম জনগণের অধিকার রক্ষার কাজটা একটু সবাইকে করতে হবে। আর একটা ছোট্ট কথা বলেই শেষ করি, সেটা হচ্ছে দেখেন এইখানে তো এই আলোচনা, এখানে সালাউদ্দিন ভাইয়ের কথা বাইদা বাই আসলো, তো আমরা আলোচনা তো করতে যেয়ে দেখেছি, এমনকি যিনি প্রধানমন্ত্রী আজকে শপথ দিলেন, তিনি তো নির্বাচিত হলে সবাই তাদের কাছে যায়, তিনিও তো এটা ভেঙে ফেললেন। তার মানে এই যে পজিটিভ পজিশনটা, তা সেইটা তো সবাইকে ধারণ করার কাজটা কি করবেন, সেটা কিন্তু পুরো টিমের দায়িত্বের একটা মধ্যে পড়বে। এই কাজটা কি করবে সেইটাও একটা দেখার অপেক্ষা যদি থাকতে হবে। আরেকটা জিনিস বলি, ধরেন আমি বিএনপির জায়গা থেকে বলি, আমি আমাদের লেফটটা বাদ দেন, ভোটের সময় তারাই তো এটা বললো এবং খুবই কারেক্টলি অ্যাড্রেস করেছে যে এইখানে যে উগ্রপন্থার যে উত্থান, এবং সেটা বাংলাদেশ শুধু না, এখন সাউথ এশিয়া দুনিয়াতেও ধর্মের নামে, উগ্র জাতীয়তাবাদের নামে পাশের দেশ ধর্মভিত্তিক রাষ্ট্র, তাদের কিন্তু সামনে নির্বাচন, তাদের নির্বাচনে জেতার জন্য নানা ধরনের ঘটনা কিন্তু আসাটা অস্বাভাবিক না। তাহলে সেই জায়গায় পলিটিক্যালি অ্যাক্ট করার একটা দরকার আছে। না হলে শুরুর আলোচনা যেটা বললেন যে মসৃণ যে হবে না বললাম, তাহলে তারা তো এখানে চাইবে নানা ধরনের সংকট তৈরি করতে। তাহলে এই ধরনের ওভারঅল একটা তৈরি করতে গেলে অ্যাজ এ পলিটিক্যাল টিম হিসাবে যেমন অ্যাক্ট করতে হবে, আর জনজীবনের সমস্যা সমাধান, প্রথম হচ্ছে একটা শান্তির জায়গাটা, জনজীবনের স্বস্তির জায়গা, শান্তির থেকে আমি স্বস্তি বলতে চাই, এইটা আনার কাজটা যদি তারা করতে পারে ভালো। কিন্তু ওই যে দুই একটা কাজ যদি না করতেন, তাহলে শুরুতে এই নেগেটিভ আলোচনাগুলো কিন্তু হতো না। সারার তুষার, এনসিপির দৃষ্টিকোণে মন্ত্রিসভা কেমন হলো? খলিলুর রহমান নিয়ে তো আপনাদের আপত্তি রয়েছে। মন্ত্রিসভার ব্যাপারটার বলে আরেকটা জিনিস বলি, গতকালকে টিআইবির একটা রিপোর্ট বা তাদের একটা সংবাদ সম্মেলনে তারা বলেছেন এবার অর্ধেক এমপি ঋণ খেলাপি এই পার্লামেন্টের, 150 জন, 11,356 কোটি টাকা হচ্ছে ঋণের পরিমাণ, এবং এর মধ্যে বিএনপির হলো 62%, জামায়াত ইসলামীর 16%। তাহলে আমরা গুড স্টার্টের কথা বলতেছি, সত্যি সত্যিই তো আমরা অনেক উচ্ছ্বসিত যে এতদিন পরে আমরা একটা ট্র্যাকে ফিরতেছি, কিন্তু এই জিনিসটাকে কি করব আমরা? এই ঋণ খেলাপিরা আমাদেরকে কি দিতে পারবে, এটা তো একটা প্রশ্ন। বা আমরা এই যে দল, এটা হলফনামার মধ্য দিয়ে বাকি পত্রপত্রিকা রিপোর্ট সবভাবে আমরা জানি, জানার পরে আমরা কি ব্যবস্থা নিচ্ছি, মানে এই সংশ্লিষ্ট দলগুলো, বিশেষত বিএনপির 62%, এবং একজন ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়নই বাতিল হলো, আমরা দেখতে পেলাম ওই কুমিল্লায় হাসনাত আবদুল্লাহর আসনে। ফলে এইটা কিন্তু একটা মেজর বিষয়। এর বাইরে হচ্ছে আপনার মন্ত্রিসভা, যে একটা দলের মন্ত্রিসভা তাদের নিজস্ব চয়েস থাকে, নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, এটা তাদের পারফরমেন্স দেখার পরে বলবো। আপাতত যেটা নিয়ে মন্তব্য করেছে সেটা হচ্ছে খলিলুর রহমান সাহেব, তিনি গতকালকে পর্যন্ত ছিলেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা, আজকে তিনি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এবং আপনি জানেন যে আসিফ মাহমুদ এবং মাহফুজের কারণে 1.5 বছর কিংস পার্টি শুনতে শুনতে এনসিপির একেবারে মানে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে আমরা এটা শুনতে এবং এটা জবাব দিতে। মাহফুজ এনসিপিতে আসলেনই না, আর আসিফ মাহমুদ ইলেকশন করলেনই না, দুজনেই তফসিলের আগে নিরপেক্ষতার স্বার্থে। এখন ধরেন মাহফুজ তো এনসিপিতে আসেন নাই, তাহলে তার এই সরকারে থাকতে সমস্যা ছিল কি? শেষ দিন পর্যন্ত থাকতে পারতেন, কিন্তু তারা দুজনেই কিন্তু নিরপেক্ষতার স্বার্থে এবং যেন নির্বাচন এনসিপি কোনো এক্সট্রা বেনিফিট পাচ্ছে এই সমস্ত মানে প্রশ্ন যেন না উঠে, তারা তফসিলের আগেই আপনার পদত্যাগ করলেন দুজনেই। তো এই যে গুঞ্জনটা তিনি এই সরকারের অংশ হবেন, এটা কিন্তু নতুন ছিল না, আপনিও জানেন।
মানে ইনফর্ম সোসাইটি সেকশন অফ দ্য সোসাইটি তারা সমাজের এই গুঞ্জনটা ছিল। তাহলে তিনি শেষ দিন পর্যন্ত যে থাকলেন, এখন কি আমরা বলবো না যে আপনি উনি এবং নিরাপত্তা উপদেষ্টা, সিকিউরিটি অ্যাডভাইজার, তো আপনি ইলেকশনটা বিএনপির দিকে দিয়ে দিয়েছেন। আমরা সুষ্ঠু নির্বাচন এটা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু উঠেছে। জামায়াত ইসলামীও কিছু কিছু আপনার প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে আমাদেরকে কিংস পার্টি ফ্রেমিং করা হলো, তাহলে অ্যাটর্নি জেনারেল যিনি এই সরকারের আইনমন্ত্রী হলেন এবং এই নিরাপত্তা উপদেষ্টা যিনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন, এবং যে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের জন্য বিএনপি যমুনা ঘেরাও করলো, এবং সালাউদ্দিন ভাই বলেছেন যে আপনি একজন বিদেশি নাগরিকের হাতে আমাদের দেশে নিরাপত্তা তুলে দিচ্ছেন, আপনি কি আহাম্মক, এই ভাষায় বলেছেন। আমি আজকে আবার শুনলাম আপনি কি বোকা, এভাবে বলেছেন। তো এখন আপনি দেশের পররাষ্ট্রনীতি তুলে দিবেন এই একই ব্যক্তির কাছে, হাউ কাম? এবং এর পেছনে রহস্য কি, এটা কিন্তু জনগণ জানতে চাইবে। আপা বলেছেন যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার নতজানুতার কোনো নজির নাই, বুঝলাম, কিন্তু যে প্রশ্নটা ওই সময় ছিল যে নিরাপত্তা উপদেষ্টা, তার কাছে আপনি একটা বিদেশি নাগরিকের কাছে আপনি দেশের নিরাপত্তা তুলে দিতে পারেন। তো একইভাবে কিভাবে দেশের পররাষ্ট্রনীতির মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে গুরুত্বপূর্ণ মানে 3-4টা গুরুত্বপূর্ণ, একটা সরকারের যে 3-4টা গুরুত্বপূর্ণ স্তম্ভ থাকে তার মধ্যে পররাষ্ট্রনীতি হচ্ছে একটা। বিশেষত বাংলাদেশ তো এই ব্যাপারে সবচেয়ে বেশি সিরিয়াস হতে হবে, কারণ বিগত সময়ে আমরা ভারতের সাথে আমাদের সম্পর্কের কারণে পররাষ্ট্রনীতি যে একটা অবস্থা হয়েছে, স্বামী স্ত্রী এবং ইত্যাদি ইত্যাদি এগুলো শুনে এসেছি, ফলে আমাদের তো পররাষ্ট্রনীতিটা হচ্ছে সবচেয়ে বেশি মনোযোগের জায়গা। সেখানে আপনি তাকে দিলেন এটা, এবং টেকনোক্রেট কোটায় দিলেন, তিনি তো এমনকি নির্বাচিতও না। তিনি যদি নির্বাচিত হয়ে আসতেন স্বতন্ত্র দাঁড়িয়ে কিংবা অন্য কোনোভাবে, আমরা বুঝতাম যে ওকে জনগণ তাকে চেয়েছে, কিন্তু টেকনোক্রেট কার্ড এটা আপনার চয়েস। যখন এই টেকনোক্রেট হিসেবে তাকে দিয়েছেন, এটা আপনার চয়েস। তাহলে এটা কি ডিল? আপনি বললেন যে আমাদের নতুন প্রধানমন্ত্রী, তাকে অভিনন্দন জানাই, তিনি বলেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এখন কি সবার আগে বাংলাদেশ হলো নাকি? লোকে কিন্তু প্রশ্ন করবে যে সবার আগে ইউএসএ হয়ে গেছে কিন্তু। এবং তিনিই কিন্তু লন্ডন মিটিংয়ের মূল অনুঘটকের দায়িত্ব পালন করেছেন। ফলে এইগুলো মানে মানুষ মেলাবে এই গ্যাপগুলো, যে তার পদত্যাগ চাইলেন, এবং বিএনপির কে বলে নাই, বিএনপির ওই তৃণমূলের অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সালাউদ্দিন ভাই কিংবা আপনার রিজভি ভাই, তারা সবাই তার ব্যাপারে যে সমস্ত মন্তব্য করেছেন এবং যমুনা ঘেরাও করেছেন। তারপরে তিনি লন্ডন মিটিংটা করালেন, লন্ডন মিটিংয়ের মধ্য দিয়ে এরপর তিনি শেষ দিন পর্যন্ত এই সরকারে থাকলেন, এখন আমার নতুন সরকারের অংশ হয়েছেন। মানুষ এগুলো মিলিয়ে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইবে, ঠিক আছে? ফলে এইটার ব্যাপারে বিএনপির কাছ থেকে আমরা ক্ল্যারিফিকেশন আশা করি, যে কেন পদত্যাগ চেয়েছিলেন, তারপর সেটা কীভাবে সমাধান হলো। ওই আগের সরকারের কাউকেই এই সরকারের অংশ দেওয়ার উচিত ছিল না, মানে ওনার কথা বাদ দেন, ওই আগের সরকারের আগের রেজিমের অংশ ছিল, এরকম কাউকে নতুন সরকারের অংশ করা উচিত হয় নাই, কিন্তু সেটা বিএনপি করেছে। এবং এটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে তাদের এটা কারোর সাথে সমঝোতার অংশ হিসেবে করেছে, বাকিটা সময় বলে দেবে। মাহমুদ হাবিব, আমরা একটু গণপরিষদ সংস্কারের দিকে এগোতে চাই। তার আগে একটু আমাকে সুযোগ দেন, অনেক কিছুই তো বলা হলো, এগুলো যদি প্রশ্নটা আমি একটু আপনার কাছে পরে শুনি। প্রথমত আমি খুবই প্লিজড তুষারের প্রতি যে একটা চমৎকার প্রসঙ্গ তুলেছে। আমি আসলে ওই সময় টকশোগুলো করার সুযোগ পাইনি, বেশ কিছু মানে নির্বাচন ভিত্তিক কাজ নিয়ে। এই ঋণ খেলাফি কথাটা প্রথমে মনে রাখতে হবে, নিজেও কিন্তু ব্যবসায়িক উদ্যোক্তা। গত 17-18 বছরে আমাদের এই ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীরা, যেমন আমি মুন্নু সিরামিকের কথা উল্লেখ করতে পারি, এই রকম অন্তত আমাকে নাম দিতে বলে আমি 50টা নাম দিব, যাদেরকে একেবারে মানে সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের ঋণ যাদের একটা কোনো ব্যবসায়ী কিন্তু তার পকেটের টাকা নেই, আমি একটু শেষ করে আমাকে 2 মিনিট সময় দিতে হবে, পকেটের টাকা দিয়ে ব্যবসা করেন না, তার জন্য এই যে আপনার ব্যাংকের টাকা দিয়ে কিন্তু ব্যবসা করতে হয়। 11,000 কোটি টাকার হিসাব আপনি যখন দিচ্ছেন, আপনি ভুলে যাবেন না তার বিপরীতে অন্তত 15 লক্ষ জব ক্রিয়েট করা আছে, মানুষ কর্মসংস্থান হয়েছে এবং দেশের অর্থনীতির চাকা ঘুরছে। তার প্রধান নিয়ামক কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরটা। আপনি প্রাইভেট সেক্টরের দিকে যখন আঙুল তুলবেন, আপনার মনে রাখতে হবে যে মানে একটা নেক্সাস তৈরি হয়ে গেছিল গত সরকারের সময়। তাদের বাইরে অন্তত ব্যবসার বিষয়ে কোনো সুবিধা বা সুযোগ আমি আমার কথা আপনাকে বলি, আমার কোম্পানির এগেনস্টে যে ঋণ ইস্যু করা হয়েছিল তার 10% ছাড় করা হয়েছে, এরপর থেকে এটা বন্ধ হয়ে আছে। এই যে ধরুন এই জায়গাটা আমার 2,000 লোক, 5,000 লোক, 10,000 লোক হতে পারতো, সেই কর্মসংস্থান কমতে আমি নিজে ভুক্তভোগী হিসেবে বলছি। ফলে ঋণ খেলাপি আপনি যত সহজে একজনকে তকমা লাগাতে পারবেন, আপনাকে এটাও মনে রাখতে হবে না। বিষয়টা হচ্ছে যে তাদেরকে অবশ্যই তা কেন হবে? তারা যদি প্রকৃত ঋণ খেলাপি হয়েই থাকেন, দেখো যেমন ধরুন ব্যাংক যতটুকু সহজে
সহযোগিতা দেওয়া দরকার একজন ব্যবসায়ীকে সার্ভাইভ করার জন্য সেটা দিবে। সেটাতে যদি তারা উত্তরণ যারা করতে পারবেন না, তাহলে বাংলাদেশে তো খুব শক্ত আইন আছে, সেই আইন তাদের জন্য প্রযোজ্য হবে। কিন্তু আপনি সুযোগই দিলেন না, কোনো ধরনের কোনো সহযোগিতাই করলেন না। আর আপনি বলার সময় এসে বলছেন যে এতগুলো ঋণ খেলে 62%-এর মধ্যে, হ্যাঁ বাংলাদেশে কিন্তু ঋণের খুবই ভালো, আমাদের হিস্ট্রি কিন্তু খুবই চমৎকার। আজকে আপনাকে আমি স্মরণ করিয়ে দেই যে প্রাইভেট সেক্টরে দেশের অর্থনীতির একটা খুব বড় ব্যাকবোন, এবং আপনার এদেরকে সুযোগ দিলে 62%-এর মধ্যে হয়তো 15% কোনোদিনই পারবে না, বা 18% কোনোদিনই হয়তো পারবে না। যেটা পারবে না তারা কনসিকুয়েন্স ভোগ করবে, কিন্তু যারা পারবে এই চাকরিগুলো, এটা অন্তত 10 গুণ হবে এই চাকরি, সুযোগ দেওয়া দরকার। এইটা হলো প্রথমত একটা। দ্বিতীয়ত হচ্ছে যে এবার আপনার প্রশ্নটা নিব না, তুষার আগের কথাটার জবাব দেন। আর কি জবাব দেবেন? আরেকটাও আছে, যেমন আইন লঙ্ঘন করে যেটা কথাটা বলেছিল। দেখুন দুটো জিনিস, যে কোনো বাংলাদেশে ওই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ থেকে শুরু করে এই বর্তমান সরকার যে আজকে নতুন সরকার শপথ নিল, পুরোটাই কিন্তু আমাদের বিদ্যমান সংবিধানের ভিত্তিতেই হয়েছে। এখানে কোনো নতুন কোনো জায়গা মানে কোনো সুযোগই নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো অধ্যাদেশ দিয়ে সংসদের মতো একটা সার্বভৌম ইনস্টিটিউটকে আপনি অ্যাভয়েড করতে পারেন কিনা। আমি আইনজীবী নই, কিন্তু এইটুকু জানি যে এই ধরনের প্রশ্ন মুখোমুখি করা এগুলো জাতির জন্য কোনো সুসংবাদ না। এই আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি কোনো প্রশ্ন ছাড়াই সকলের আগে, এবং যখন আমরা স্বাক্ষর করেছি তখন সেখানে নোট অফ ডিসেন্টগুলো বর্তমান ছিল। এনসিপি যখন স্বাক্ষর করেছে তারা তাদের মতো কাস্টমাইজ করে স্বাক্ষর করেছে নোট অফ ডিসেন্টের অনুপস্থিতিতে। 2 ডকুমেন্টে আমরা 2 জন সাইন করেছি। আমরা আমাদের যে ডকুমেন্টে সাইন করেছি আমরা সেই হিসেবে আমাদের সিদ্ধান্ত হয়েছে। আমরা তো বলিনি যে আমরা এটা করব না। ডক্টর আমাদের সালাউদ্দিন ভাই আজকে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এইটার একটা সাংবিধানিক জটিলতাটা যেটা আছে, সরকার যে তার দায়িত্ব গ্রহণ করার পরে আমরা প্রত্যাশা করি এই যে জটিলতাটা যেটা মনে হচ্ছে, যেটা রুইন ভাই চমৎকারভাবে বলেছেন, যে সবাই বলছিল যখন যে না ভোট না ভোট, দেখুন বিএনপি কিন্তু হ্যাঁ ভোটের জন্য বলেছে, কিন্তু তারপরে আমাদেরও কিছু মানুষ তাদের মতো করে চুজ করেছে। কিন্তু এই জায়গায় আমার প্রশ্ন, আপনারা যদি হ্যাঁ ভোট করেছেন, সরকার যে 4টি প্রশ্ন নিয়ে হ্যাঁ ভোটের আয়োজন করেছে সেইখানে যে বিষয়গুলো বলা ছিল, তাহলে তো আপনাদের এই নোট অফ ডিসেন্ট এগুলো তো আসলে কোনো কাজে আসার কথা না। এবং যেহেতু জনগণ কথা তো সেটা তো বলা হয়েছে এই 4টি বাদে রাজনৈতিক দলগুলোর যে সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে যে বিষয়গুলোতে একমত হয়েছি আমরা, সেগুলো বাস্তবায়ন হবে 180 দিনের মধ্যে, এবং বাকি বিষয়গুলো নিয়ে ডিসকাশন হবে। সেটা তো এই 4টির বাইরে সরকার যে 4টি বলেছে, নির্বাচন প্রক্রিয়া, তারপরে আপনার উচ্চকক্ষ সংসদের নারী প্রতিনিধি, এবং এগুলোর বিষয় 4টা বিষয়ের বাইরে যেগুলো থাকবে সেই সব নোট অফ ডিসেন্ট সেটা রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা তো 30টা বিষয়, তাহলে হ্যাঁ ভোট মানুষ দিয়েছে সেটির থাকবে কি? হ্যাঁ ভোট তো তারা এই স্টেটমেন্টের উপরে দিয়েছে, 4টা স্টেটমেন্টের উপরে। 4টা স্টেটমেন্টে এখানে কোথায় আছে যে আপনার আরেকটা শপথ এই নির্বাচন কমিশনের আন্ডারেই নিতে হবে? কিন্তু গণপরিষদ না এটা কিভাবে আছে? গণপরিষদটা প্রপারলি ফাংশন করার মতন একটা পজিশনে এসে তারপরে শপথ নেওয়ার বাস্তবতা আছে কিনা সেটা তো আমরা বিবেচনা করছি। তখন তো সেই গেজেটের বিরোধিতা করেননি আপনারা। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন এই বডির শপথ নিতে পারেন না, তো সংবিধান অনুযায়ী তো পারেন। আপনি সংবিধানে সবই করলেন, আজকে যে সংসদে গেলেন এটা কিসের আন্ডারে করলেন? মানে এটা কি, এটা কোন ধারায় করছেন? মানে আসলে কোন ইয়ে ফলো করছেন এখানে, রুলটা কি? এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তোমার সময় আসলে তুমি এটা বলো, আমি জানি তোমার অনেক কিছু বলার আছে, তাত্ত্বিক দিক থেকে তুমি অনেক ভালো। আমি বেসিক্যালি আইনজীবী নই, আমি যতটুকু জানাশোনা সেটুকুর মধ্যে বলছি যে দেখুন বিএনপি তার মতো করে যে এক্সপ্লেনেশন দিয়েছে, এক্সপ্লেনেশনটা তার স্ট্যান্ডের জন্য বেস্ট, কাজেই সে এক্সপ্লেন করেছে। আজকে তারা এটা করতে পারেনি, এবং আগামীতে যে কখনোই করা হবে না এমন তো বলা হয়নি যে আমরা এটা করব, আজকে এটা করা সম্ভব নয়। আগামীতে আমরা চাচ্ছি যে এরকম একটা রুম নিশ্চয়ই তৈরি হবে। নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো ডিসকাস করতেই হবে, কারণ নোট অফ ডিসেন্ট সহই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাতে সই করেছে। যখন সই করা হয় সেই ডকুমেন্ট এবং জুলাইয়ের যে মানে পরবর্তীতে যেটা এনসিপি সই করেছে, তারা সই করেছে, সেটাতে নোট অফ ডিসেন্ট ছিল না, ঠিক আছে? কিংবা যেটা প্রকাশ করেছে সেটাতেও নোট অফ ডিসেন্ট ছিল না। এই একটা জায়গায় বিএনপি কিন্তু সিরিয়াসলি চিটেড ফিল করে যে এই জায়গাটায় প্রতারণা একটা বোধ তাদের মধ্যে আছে, এবং আমরা এটা বহন করি। কাজে আমাদের মতো করে আমরা দেখুন, আমরা কিন্তু আমাদের সংস্কার প্রস্তাবনাতে আমাদের অবস্থান, আমাদের পরিকল্পনা, এটা নিয়ে কিন্তু আমরা জনগণের কাছে গেছি এবং আমরা ম্যান্ডেট এনেছি, এবং ম্যান্ডেটটা যেটাই হোক না কেন, ম্যান্ডেটটা কিন্তু খারাপ ম্যান্ডেট না। কাজে এই জায়গাটা ঘুরে ঘুরে নিজের জায়গায় ফিরবে, এরকম মানে আগের জায়গায় ঘুরে নিজের জায়গায় ফেরার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। তারেক রহমান সাহেব যখন না ভোটের ক্যাম্পেইনটা কোথায় হয়েছে, না ভোটের ক্যাম্পেইনটা কোথায় হয়েছে, এই কথাটা তো শুনুন। ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কিছু জিনিস, বিএনপি সবসময় খুব নোংরা ন্যারেটিভে পড়ে। এই যখন ফলাফল ঘোষণা করা হলো, দুটো অত্যন্ত নোংরা ন্যারেটিভে আমরা পড়েছিলাম, দুইটা অভিযোগ করা হয়েছে যেটা একটাও সত্য প্রমাণ হয়নি,
অথচ আমার সতীর্থ বন্ধুরা কিন্তু সেটা নিয়ে আন্দোলন করেছেন, জামাতের আমি সেটা না স্ট্যাটাস দিয়েছি। আমরা অলওয়েজ এমন সব বিষয় ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়। না ভোট নিয়ে বিএনপির কখনো নেগেটিভ অবস্থান ছিল না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি টকশো করেছি এবং টকশো অন্তত আপনাদের এই শোতেই আমি কয়েক দফা বলে গেছি ছিল না, কিন্তু দলের মধ্যে এক ধরনের বোঝাপড়ার অভাব ছিল এখনো ফ্রিডম আছে, আমাদের এখনো আমাদের বহু ছেলে পেলে নায়ে ভোট দিয়েছে, এটা তার চয়েস, কিন্তু কারণ সেটা পড়েছে, সে জানে, তার মনে হয়েছে এটা সঠিক না। দল যখন বলে দিয়েছেন আমাদের সম্মানিত চেয়ার যে আপনারা সকলেই হ্যাঁ ভোট দেন, তার আগে আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন, তার আগে আমাদের অন্যান্য নেতৃস্থানীয় নেতারা বলেছেন, তারপরও কিন্তু আপনি যখন প্রশ্ন করলেন, আপনি কথাটা তুললেন যে না ভোটের ক্যাম্পেইন করার পরে, তাহলে আর কিভাবে একটা দলের সর্বোচ্চ পর্যায়ের 3-4টা স্তর থেকে হ্যাঁ ভোটের পক্ষে বলার পরেও এই ন্যারেটিভটা কেন স্টাবলিশ করার চেষ্টা, যেটা সঠিক নয়। এটা আগে থেকেই আমরা করেছি। আমরা মাঠে গিয়েছি, আমরা মাঠে নির্বাচনী প্রচারণার কাজে ছিলাম। সেখানে আমি একটা জিনিস বলতে পারি, বরং আমাদের আরবান ছেলেপেলেরা যারা আমাদেরকে হয়তো সমর্থন করে, তারা প্রশ্ন তুলেছে যে আপনারা কিভাবে হ্যাঁতে রায় দেন। আমরা হ্যাঁতে এই জন্য রায় দেই যে আমরা জুলাইয়ের অংশীজন, আমরা জুলাই ধারণ করি, এবং যে যাই বলুক না কেন, আমরা নেপথ্যে থেকে যেখানেই থেকে আমাদের সন্তানেরা ছিল, ওরাও আমাদের সন্তান সময়, এবং এই একটা বিষয়ে আমাদের কিন্তু কোনো ধরনের গাফিলতি নাই। আমি বেস্টার মাহবুব রহমান আপনার কাছে যেতে চাই, এই যে সংবিধান সংস্কার বা গণপরিষদ যেটি, এটি শপথ এবং সংসদের শপথ, আসলে এটি নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, আইনগত বিষয়গুলো আসলে কি হবে? মূলত সালাউদ্দিন সাহেব উনি কিন্তু শপথের সময়ই স্পষ্ট করে বলেছেন যে সংবিধানে নেই, কিন্তু ওনার কথাটা এরকম একটু ছিল যে ইন্টারপ্রিটেশন যদি ইন্টারপ্রেট করেন যে হয়তো ওনারা পরবর্তীতে করবেন। উনি বলছেন সংবিধানে নেই, সংবিধানে সংযোজন হলে তারা করার কিন্তু সুযোগ আছে। আমি রুহুল কুদ্দুস কাজল, উনি বিএনপির একজন বড় আইনজীবী, তিনি আবার এটা নিজে একটা ইন্টারপ্রেট করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। সেখানে আমি দেখেছি যে এই সেম মানে ইন্টারপ্রিটেশনটা যে ভবিষ্যতে করার সুযোগ আছে। কিভাবে? সংবিধানে নেই, তার মানে আপনি যদি অধিবেশন বসে সংবিধানে অ্যাড হতে পারে, অ্যাড হওয়ার পরে তিনি করতে পারেন, তখন আর আপনার এটা সংবিধানের বাইরের হলো না, মানে প্রসিডিউরালি তারা করতে পারলেন। হ্যাঁ, এখানে একটা বিষয় থাকে যে আপনি যখন এটা জনমত হ্যাঁ ভোট দিয়েছেন, জনগণের পক্ষ থেকে এসছে, এখনও করার সুযোগ ছিল কিনা সেই কোশ্চেনটা মানুষের মধ্যে। কিন্তু বিএনপির স্ট্যান্ডটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তারা হয়তো এটা সংবিধানে এনে হয়তো করবেন, কারণ হচ্ছে এটা না করার সুযোগও থাকবে না একটা পর্যায়ে গিয়ে। কারণ হচ্ছে যেহেতু বিরোধী দল অলরেডি তারা শপথ করেছেন, এবং তারা যখন করবেন, তার মানে একটা পার্ট করেছে আর একটা পার্ট করবে না গণপরিষদের শপথ, এটা হয়তো কন্টিনিউ হবে না, একটা পর্যায়ে হয়তো তারা করবেন, এটা আমার এক্সপেকটেশন। এবং তিনি যে কথাটা বলেছেন, আপনি দেখবেন যে অনেক ল কিছু থাকে এক্সপ্রেসড, কিছু থাকে আপনার ইমপ্লাইড। তার বক্তব্যটা আমার মনে হয়েছে যে ইমপ্লাইড আছে, যে তারা হয়তো ভবিষ্যতে করবেন যখন এটা সংবিধানে সংযোজন করার পরে। উনি বলছেন যে এই ফর্মটি নেই, উনি দেখেই বলেছেন এরকমের যে অন্য ফর্মটি আছে কিন্তু এইটা সংযোজিত নেই সংবিধানে। তার মানে ইট মিনস সংবিধানে সংযোজন করার সুযোগ তাদের আছে নেক্সট পার্লামেন্টেই, মানে অধিবেশনেই, এবং তারা সেটা করতে পারবে। কিন্তু ধরেন আমরা যদি অন্যান্য মাধ্যম থেকে তো আমরা দেখছি বা বিভিন্ন রাজনীতিবিদরা বলছে এই নির্বাচনটা কোথায় ছিল সংবিধানে, সেই প্রশ্ন তো উঠছে। হ্যাঁ, ডেফিনেটলি সেখানে আমি বলছি যে আসলে এটা সুযোগ ছিল, সেটা শুরুতে আমি বলছি এটা সুযোগ ছিল আজকেও করার, কিন্তু যদি আপনি প্রসিডিউরালি বলেন যে আমি সংবিধানে সংশোধন মানে অ্যাড করার পরে করব, স্টিল ইট পসিবল। কিন্তু প্রথমেই হ্যাঁ ভোটের পক্ষে ছিল, সেখানে হয়তো সাধারণ মানুষের যে অভিমত বা রায় সেখানে তারা এখনও করতে পারতো, যেহেতু আসলে প্র্যাকটিক্যালি তো আপনি সংবিধান বলেন যাই বলেন, যদি প্রপারলি এক্সপ্লেনেশন করা হয়, এই যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি বা হোয়াট এভার ইট ইজ, এটা প্রপারলি তো ফর্মড না। কারণ হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়া, এটা তো কোনো সরকার ব্যবস্থায় যে তিনি তার পতন হয়েছে, এটা তো প্রপারলি হয়নি। তো ওইগুলোর ব্যাখ্যা অবশ্যই আছে, কিন্তু পজিটিভলি দেখলে আমি যেটা বলতে চাই আসলে যে ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, এই প্রিন্স ভাই, তুষার, আপা, মানে বিএনপি সহ সবাই, জামাত সহ সবাই আসলে একই সাথে আমার মনে হয় এই গণভোট এবং সব কিছু ধারণ করবে, এটা আমার বিশ্বাস। কারণ ধারণ না করলে তাহলে কিন্তু ফেসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে। আচ্ছা দেখেন, আপনি এই নির্বাচনটা হয়েছে কিসের ভিত্তিতে? সংবিধানের ভিত্তিতে? সংবিধানের ভিত্তিতে হয় নাই, কেউ বলতে পারবে না যেটা সংবিধানের ভিত্তিতে হয়েছে। এটা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা, আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে নির্বাচন হলো, সে তার মধ্যে দিয়ে এমপি হলেন, মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, দ্যাটস ওকে। কিন্তু এটার যে আরেক পার্ট, মুদ্রার এক পার্ট নেবেন আরেক পার্ট নেবেন, এটা হয় না। ওখানে পরিষ্কার বলা আছে, আপনি বলেছেন না যে শপথ নেবে, এটা তো কোনো প্রভিশন নাই। তো সংসদ সদস্যরা যে প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে শপথ নিল, এটা কোন প্রভিশন আছে সংবিধানে? কোথায় আছে? নাই, নাই। তো এখন কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আপনার ওই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে বলা হয়েছে যে যিনি সংসদ সদস্যদের, দেখেন কথাটা হলো যিনি
যিনি সংসদ সদস্যদের শপথ করাবেন তিনি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ করাবেন, এটা লেখা আছে। তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকে যদি আপনি মানে প্রশ্নবিদ্ধ করেন তাহলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় গেছে তারা প্রশ্নবিদ্ধ হবে, এটা করাটা উচিত হবে না। তার চেয়ে বড় জিনিস হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিন্তু গণভোটে অনুমোদিত। আপনি দেখবেন যে গণভোটটাকে আয়োজন করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা ফ্রেমটা তৈরি করা হয়েছিল। আবার এই গণভোটের মধ্যে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অনুমোদন করা হয়েছে। ওই 4টা প্রশ্নের আগে উপরে কি লেখা আছে, আপনি কি এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার সম্পর্কিত যে জুলাই সনদের প্রস্তাবনা সমূহ এই ব্যাপারে সম্মতি জ্ঞাপন করিতেছেন? এইটা ছিল প্রশ্ন। তো জনগণ যখন হ্যাঁ দিয়েছে, 68% জনগণ যখন হ্যাঁ দিয়েছে, তার মানে হচ্ছে তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অনুমোদন করেছে। এটা এবং এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলা আছে এটা হলো জনগণের সভরিন উইলের এক্সপ্রেশন, তাদের এটার বহিঃপ্রকাশ, যে আমার সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। তো সংসদকে সার্বভৌম বলতেছি, সংসদ কিন্তু সার্বভৌম না, এটা কিন্তু 90 দশকের তর্ক শেষ হয়ে গেছে। তো সংসদ সার্বভৌম না, এই যে রুইন ভাইরা ওনারা 90 দশকের আন্দোলন করেছেন, তখন কিন্তু এই তর্কগুলো ছিল। যখনই বলেন সংসদ সার্বভৌম, তখনই কিন্তু আপনি যে কোনো ধরনের আনকনস্টিটিউশনাল পরিবর্তন আনেন এবং সেটা কিন্তু ক্রাইসিস ডিপেন্ড করে। বরং আপনাকে বলতে হবে যে আমাদের মানে বলতে হয় মানে কি, যেটা সত্য যে আমাদের এই সংসদ হচ্ছে সংবিধান দ্বারা সীমায়িত, মানে সে সংবিধানের মধ্যে ফাংশন করে। ফলে এখানে আপনি সব ধরনের পরিবর্তন করতে পারবেন না। এই যে এখন বলা হচ্ছে যে সংবিধানের যে পরিবর্তন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজগুলো আসলে সংসদে করা যাবে না। সংসদে আপনার 2/3 কেন, যদি মানে 2/3 বেশিও মেজরিটি থাকে, আপনি এমন কোনো পরিবর্তন সংসদে করতে পারবেন না যেটা বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচার অনুমোদন করে না। এই তো কথাগুলো তো আমরা 1.5 বছর ধরে বললাম। এবং বাংলাদেশে অনেকগুলো সংশোধনীকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে কিসের ভিত্তিতে? এই ভিত্তিতে যে আপনি ভায়োলেট করেছেন বেসিক স্ট্রাকচার। কিন্তু জুলাই সনদে আমরা যে পরিবর্তনগুলো আনলাম এগুলো তো বেসিক স্ট্রাকচারের মধ্যে নাই। আপার হাউস ওই ভোটের ভিত্তিতে হবে না আসনের ভিত্তিতে হবে, সেই তর্ক বাদ দিলাম। আপার হাউস জিনিসটা কি সংবিধানে আছে? আচ্ছা, লাস্ট কথা হচ্ছে, আমি সবসময় খেয়াল করেছি বিএনপি একটা জিনিস বলে, এটা আমি মনে করি যে খুবই ভুল, তাদের আবার এটা একটু রিভাইজ করা উচিত। যে আমরা যেটা সাইন করেছিলাম পরবর্তী দেখেছি আমরা চেঞ্জ হয়ে গেছে। দুই ডকুমেন্ট, একটা জুলাই সনদ আর একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। বারবার এই দুটোকে একসাথে করা যাবে না। জুলাই সনদটাকে আপনি জুলাই সনদের জায়গায় রাখতে হবে, আর বাস্তবায়ন আদেশটা আলাদা। জুলাই সনদে যদি কেউ বলে যে একটা কমা পরিবর্তন হয়েছে, সে ভুল বলছে, একটা কমা পরিবর্তন হয় নাই। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আলাদা জিনিস, ফলে দুটোকে আলাদা করতে হবে। প্রিন্স একদম ছোট করে হলে যাতে আলোচনা ঢুকাই যাবে না, তাহলে আমি 1-2টা পয়েন্ট বলে যাই। তার আগে একটা আলোচনা উঠেছে, আমি খালি 1 সেকেন্ডে বলি। আসলে দেখেন, আমাদের আইনের ফাঁক ফোকর দিয়ে ঋণ খেলাপিরা চলে আসে, এই জায়গাটা বন্ধ করতেই হবে। আমি আর ব্যাখ্যায় গেলাম না, অনেক বড় করে করা যেত। আমার বিবেচনায় এই যে এখন যে আলোচনাটা বড় আলোচনার ব্যাপার, সময় নাই, এই জন্য আমি যাচ্ছি না। এটা কতগুলো দৃষ্টিভঙ্গিগত ব্যাপার আছে। তাহলে এবার আমি আসি, আমরা আগে যে স্টেটমেন্ট করেছিলাম সেটাকে একটু আমি ধার করি মানে এই বক্তব্যটা বলি। যখন ধরুন আমাদের মধ্যে এই ধরনের আলোচনা হয়, তর্কের অবসান হয় না, আমরা যাই কার কাছে? আদালতের কাছে। তা আমরা বলেছিলাম যে এই যে হানা ভোট, এখন এই যে 2টা পরিষদের বিতর্ক, এইগুলো নিয়ে যে জটিলতা হচ্ছে, আরও আলোচনা করা উচিত। এটা আমরা এখন না আগেই বলে সংস্কার কমিশনের, এই হচ্ছে আমাদের মূল কথা, ছোট করে বললে। এবার আমি আসি, আমাদের এইটা মনে রাখতে হবে যে যেমন ধরুন আমরা স্বাক্ষর করিনি, কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি ঐক্যমত্যের আলোচনায় যেসব বিষয়ে শতভাগ আমরা একমত হয়েছি, আমরা ক্ষমতা এগুলোকে বাস্তবায়ন করবো। 70 অনুচ্ছেদ নিয়ে যে কোশ্চেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভারসাম্যর কোশ্চেন, বিচার বিভাগের, এরকম অজস্র জায়গায় আমরা তো একমত। আমরা বহুদিন ধরে এটা করছি এবং আমরা তো 70 অনুচ্ছেদের ওই যে 2টা পয়েন্ট একসাথে উঠে দেওয়ার পক্ষের মানুষ, কিন্তু ওইটুকু একমত, এটা আমরাও করবো। কিন্তু আমরা বলেছি যে এইটার তো একটা আইনি ভিত্তি লাগবে। সেই আইনি ভিত্তির ব্যাপারে আমরা পরিষ্কার করে বলেছিলাম এটা সংবিধানের আওতায় কতগুলো জিনিস নিয়ে এসে করতে হবে। যেটা আমি বলি যে বিএনপির সালাউদ্দিন ভাইয়ের ইন্টারপ্রিটেশনের সাথে আমরা একমত যে সংবিধান যে এইটা যদি কিছু করতে হয় তাহলে তো সংবিধানের পার্ট আগে করে নিয়ে এসে তারপরে করতে হবে, না হলে ভবিষ্যতে আইনি বিতর্কে এটা আরেক ধরনের নতুন সংকট তৈরি হবে। এই সংকট তৈরির জায়গায় আসলে আমাদের যাওয়া এখন যথাযথ হয়েছে বলে আমরা মনে করি না। আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।